দেড়শো মনের দাম হবে 1.5 লাখ টাকা। তা এখানে কতদিন চাষ করতে লেগেছে? কতদিন মোটামুটি 1.5 মাস। 1.5 মাস। কতদিন হয়েছে এখানে চাষ করছিল? তা তো মোটামুটি 1.5 মাস। 1.5 মাস পরে ফসলটা পেয়ে গেছে না? হ্যাঁ, ফলটা কাটি দিই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রমজান আলী। এই জায়গাটার নাম কি জানেন? এটা হলেগা বাসতলা কয়, বাসতলা, কলাতলা কয়। কলাতিয়া। এটা হ্যাঁ, কলাতিয়া বাসতলা। এখানে আনুমানিক কতটুকু কাটলেন আজকে উঠাইতে পারলেন এক্ষেত থেকে? মোটামুটি 10 কাঠার মতো। 10 কাঠার মতো এই জমি। হ্যাঁ, আর আধা বাকি আর কি। এত ফসল হওয়ার কারণ কি বলেন তো? এটা বেলকপি, এটা ওজনে 12 হয় কি, 12 হয়। এটা বড় আর কি। কি বলেন আপনার এটার নাম? এটা হলেগা আমরা বেলকপি কই, ওলকপি কয়। ও, বেলকপি একটা সুন্দর। তুমি শুনছো কখনো এই নামটা? না না, আমরা তো শালগম বলি। শালগম বলে। শালগমি বলে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি সিরাজগঞ্জ। এখানে কি করতে আসছেন? আমরা যে কাজ করে লেগে আসছি। ও, মানে শ্রমটা দিচ্ছেন। আর কয়জন আপনারা? আমরা মোটামুটি আছি 30 জন। 30 জন একসঙ্গে আছেন। 30 জন আছে, হ্যাঁ। আর এই ক্ষেতে কাজ করছেন কতজন? এগারোতে কাজ করতেছি 5 জন। 5 জন। কোথায় থাকেন আপনারা? আমরা এই যে শ্যামপুর থাকি। শ্যামপুরে থাকেন না? শ্যামপুরে থাকি, হ্যাঁ। ওই এটা কি হেমায়তপুর শ্যামপুরে থাকেন? হেমাদপুর শ্যামপুর, হ্যাঁ। হেমায়তপুরে কতদিন আগে আসছেন? আইসি তা তো মোটামুটি 3 বছর হয়েছে। একটা নাকি আছেন নাকি না, বাড়ি? একটা না, দেশে যাই, মাঝে মাঝে যাই, দেশে যাই। একবারে কতদিনের জন্য আসছেন এবার? এবার আসছি মোটামুটি 1 সপ্তাহের মধ্যে যাবো আবার। 1 সপ্তাহের জন্য। তা একটা না কয়দিন কাজ করলেন? একটা না, তো 1 মাস। 1 মাস কাজ করলেন। এই যে পার ডে আপনারা কেমন নেন, নাকি চুক্তি হিসেবে? না, এটা চুক্তি হিসেবে আর কি। কি চুক্তিতে আসছেন? এই 800 টাকা দেয়। এইরকম ক্যারেট 15 ক্যারেট তুলতে পারলে 800 টাকা হাজিরা দেয়। 800 টাকা। হ্যাঁ। এটা কয় ঘন্টা লাগে তুলতে? কয় ঘন্টা? আমরা তো মোটামুটি 8টা বাজে আইছি। হ্যাঁ, 10টার ভিতরে আমাদের মাল কাটা ক্লিয়ার হয়ে গেছে। মাল কাট ক্লিয়ার হয়ে গেছে। 2 ঘন্টা লাগছে মালটা কাটতে। হ্যাঁ। আর যে বড় টরা শেষ হয়ে গেছে, এখন গাড়ি আসবো, গাড়ি দিলে মাল উঠে দিতাম আমরা। আপনি কত ক্যারেট কাটলেন আজকে? আজকে আমরা কাটছি, 2 জনে কাটছি লাগা 30 ক্যারেট। ও, 30 ক্যারেট মানে 800 করে 1600 টাকা দেবে আপনাদেরকে। আর আপনাদের থাকা খাওয়া? এটা থাকা খাওয়া এটা মনে হয় যে আমাদের ভাড়া করা আছে, এক লগে থাকি সব নিজেদের এটা না? এক লগে আমরা থাকি, 10-15 জন থাকি। সিরাজগঞ্জে কোনো কাজকর্ম নেই? আছে, কাজকর্ম আছে। ওটা আমাদের একটা সিজনে কাজ। ওই এখন শস্য বুনতেছে। হ্যাঁ হ্যাঁ। তা শস্য উঠাবো, তারপরে ধান লাগাইবো। মানে যখন হচ্ছে শস্য কাটবে আবার ধান লাগাবে, হ্যাঁ। তখন গিয়ে কাজ করবেন তখন কি? কাজ করবে তখন। পোষাচ্ছে এইভাবে 800 টাকা প্রতিদিন? এখন না পোষালে কি করার, এখন ওভাবে করতেছি আমরা, কিছু করার নাই তো। বসে থাকলে তো 800 টাকা পাবো না। কেমন দাম? দাম 25 টাকা কিলো। 25 টাকা কিলো। তা তুলছেন আজকে 150 মন। হ্যাঁ। আনুমানিক কত টাকা যাবে? তো মোটামুটি এক 80-85 এর মধ্যে আইবো। পাইকারি বাজারে শালগম বিক্রি হবে 25 টাকা কেজি। উনি বলছেন 25 টাকা কেজি মানে 150 মন এখানে পাওয়া গেছে। 1 মনের দাম পড়ছে 1000 টাকা, মানে 150 মনের দাম হবে 1.5 লাখ টাকা। তা এখানে কতদিন চাষ করতে লেগেছে? কতদিন? মোটামুটি 1.5 মাস। 1.5 মাস। কেমন খরচ হয়েছে 1.5 মাসে? 1.5 মাসে এটার এটার যে বীজ আছে, এই বীজটা মানে 1 লাখ টাকা কিলো নেয়। হ্যাঁ। 1 কেজি বীজ আনলে পারে মোটামুটি 10 পাখি লাগান যায়। 10 পাখি। আর এটা হচ্ছে আদা পাখি। পাখি, হ্যাঁ। হ্যাঁ, আদা পাখিতে মানে আপনার 50 গ্রাম বীজ লাগছে এখানে। তা আর সার কীটনাশক এগুলো লিটার মারে। লিটার মানে আনুমানিক কেমন খরচ হয়েছে বলতে পারেন? খরচা মানে বেশি না, মানে খরচা একদম কম, সীমিত খরচা। তাহলে দেখো কৃষি এখন কত লাভজনক। হ্যাঁ, মানে উনি বলছেন সীমিত লাভজনক। আমি ধরে নিচ্ছি হয়তো 30,000 টাকা, আর জমির ভাড়া আছে, ঠিক আছে, 30 থেকে 50,000 টাকা নাকি? জমি কি ভাড়া নিয়ে নাকি নিজের জমি? ভাড়া। কেমন ভাড়া এখানে জমি? হাফ পাখি আপনাকে নিব তা তো 80,000 টাকা নিব। 80,000 টাকা হাফ পাখি। 80,000 টাকা তাও তো কি না। বছরে বছরে নাকি? মানে বছরে। 80,000 টাকা হচ্ছে বছরে। 1.5 মাসের জন্য খরচ হয়েছে জমিতে কত? খুবই কম। সব মিলে ধরো 50,000 টাকা খরচ হয়েছে ধরা যাচ্ছে। আর আজকে বিক্রি করলে এটা 1.5 মাস পরে ফসলটার পরে দেখলে 1.5 লাখ টাকা। কৃষি হচ্ছে এত লাভজনক, কি মনে হয় আপনার বলেন তো? লাভজনক, অনেক লাভজনক। অনেক লাভজনক। আচ্ছা, ওষুধ দিচ্ছে কি রকমের মধ্যে? এই যে কীটনাশক ওষুধ, ওষুধ মানে ওই রকম ওষুধ এগুলো লাগে না। ওরকম ওষুধ লাগে না না? পোকামাকা মানে কোনো কিছু মানে ই করে না আর কি। মানে মোটামুটি একটা নিরাপদ সবজি। খুব ভালো লাগলো। আচ্ছা, আর ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে যে আরো শালগম এখানে আছে, এগুলো তুলবেন না?
না এগুলো মানে ওই যারা খোটে মোটে লিয়ে যায়, খোটে নেশে লিয়ে যায়, এগুলো আমাদের মানে ও, চলবে না। এলাকার লোকজন নিয়ে যাবে এটা না? এগুলো যদি আমরা এর ভিতর দেই তাহলে মালটা মানে ছোট হয়ে যাবে আর কি। ছোট হয়ে যাবে, দাম পাওয়া যাবে এটা না। কিন্তু খুব ভালো একটা ব্যাপার যে কি? দেখবা যে পুকুরে অনেক সময় যে মাছ ধরে না, হ্যাঁ। শেষে কিছু মাছ রেখেই কিন্তু যে পুকুরের মালিক উনারা উঠে এটা যায়, অনেক কারণেই আছে। কারণ যারা একটু কিনে খেতে পারে না তারা কিন্তু শেষের দিকে যে ওই মাছগুলো তুলে। পুকুরের মাছ আবার নতুন, হ্যাঁ, খোটে মোটে বা লিয়ে খেতেও ঠিক তাই, এগুলো এলাকাবাসী নিয়ে কিছু খাবে। ফসল রেখেই চলে আপনারা যায়। কি নিয়ে যাবেন না এগুলো? যায়। আমরা লিচি খাওয়ার লেগে লিচি আমরা। ও, আপনারা খাওয়ার জন্য একটু নিয়েছেন আর কি। যাক, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তুমিও তো দেখি সিরাজগঞ্জের ভাষা শিখে নিয়েছো। কদিন আগে সিরাজগঞ্জ থেকে ঘুরে আসলাম না। সিরাজগঞ্জে কোথায় বাড়ি আপনার? আমাদের সেরকম তারাস থানা ভাই। তারাস থানা। যাক, তারাস খুব ভালো জায়গা। হ্যাঁ, ধন্যবাদ সিরাজগঞ্জের আপনাকে অনেক। মানুষও খুব- চাষাবাদ তো করতেই চাই, চাষাবাদেই তো সবচেয়ে লাভ। লাভ শুধু তাই না, নিজে খাওয়ার জন্য হ্যাঁ, যদি নিজের- নিরাপদ করে খাবারটা করা যায়। আমরা শালগম বাজারজাত করা দেখলাম চক্ষু মেলিয়া। কড়া রোদ, আমরা একদম- আমরা একদম রোদের এগেনস্টে দাঁড়ায় আছি। শীতের সকাল কিন্তু এরকম ভাল লাগে জানো, মানে হ্যাঁ। সারা রাত শীত থাকবে, সকালবেলাও শীত থাকবে, তারপর একটু রোদ উঠবে, রোদে মানে রোদে একটু গাটা গরম হবে, মানুষ স্বাভাবিক কাজকর্ম করবে, কিন্তু ওই যে একেবারে কেমন সূর্যই দেখা যায় না, ওইরকম শীত আবার ভালো লাগে না। জেমস, গুড মর্নিং। নীলোৎপল, আনিকা, স্বাগতম। আমাদের চিরাচরিত বাংলাদেশ চলে এসেছেন। বাংলাদেশ, আপনাকে স্বাগতম। আপনি দেশে আসবেন কবে জানাবেন। আপনার ভিস্তা আমরা দেখতে যাব। হ্যাঁ জেমস, আমরা ভালো আছি। হ্যালো, আপনি কেমন আছেন? আমাদের আজকে সকালটা হ্যাঁ, শুরু হয়েছে কি বুঝতে- একদম পিঠা খেয়ে না, হ্যাঁ, আজকে আমাদের সকালটা শুরু হলো পিঠা খেয়ে। একদম শীতের পিঠা, গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। এই যে দেখেন, রোদের মধ্যে দাঁড়ায় আছি, একটু কিন্তু অস্বস্তি লাগছে না, হ্যাঁ। বরং একটা আরাম বোধ হচ্ছে। কিন্তু গরমের সময় তো একদম হুম হুম। রোদ দেখলেই ঘেমে নেই একদম। আমরা যে জায়গাটা দাঁড়ায় আছি, আজকে কিন্তু একটা বিশাল সুখবর দিব আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, প্রেসটা বাংলাদেশের জন্য সুখবর, আমাদের গ্রাম দেখি ভিলেজ বিস্তার জন্য সুখবর। সুখবরটা শুনে যাবেন। আমরা বেশি বড় করব না, তবে সুখবরটা শেষেই দিব, হ্যাঁ লাইভটা দেখবেন এই পর্যন্ত হ্যাঁ, একটু, যাতে সবাই। মন ভালো করে সবাই আজকে লাইভটা শেষ করতে পারি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বুঝতে পারছেন, এই যে এটা কিন্তু একটা স্কুল। স্কুল নিয়ে ভিডিও হয়েছিল। এটা অনেকে জানতে চাইছে না স্কুল সম্পর্কে, কোথায় কিভাবে যেতে হয়। হ্যাঁ, স্কুলটা কোথায়? স্কুলটা সামনে আমরা চলে এসেছি আজকে। এটা একটা গ্রামের মধ্যে একটা স্কুল। স্কুলটা বলছি, কিন্তু যেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা একটা স্কুল এটা। হ্যাঁ, অনেকেই চলেছে। সবাইকে স্বাগত ভাবে, নাম ধরে বলতে পারছি না, দেখতেও পারছি না। স্কুলটা হচ্ছে ভাকরতায় দা গ্রানাডা স্কুল। ভিডিও দেখেছেন, অনেকেই প্রশ্ন করেছিলেন স্কুলটা কোথায়, স্কুলটা কোথায়। আমরা বলেছিলাম ভাকুরতা সাভার। অনেকে ভাকুরতা সাভার বললেই বুঝে না। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি ভাকুরতা একসময় খুব বিখ্যাত ছিল, এখনো আছে। এটা হচ্ছে বাংলাদেশের গহনার একটা গ্রাম বলা হ্যাঁ, হয়। গহনা গ্রাম বললেও সবাই চিনে। হ্যাঁ, এই গ্রামের ঘরে ঘরে আমরা যদি পেছনে দেখা একটা ঘর আছে, এই ঘরটা একজন দাদার আমরা কাজ করেছিলাম, উনি একজন শিল্পী, গহনা শিল্পী। এই গ্রামে বাংলাদেশের সবচেয়ে বেশি স্বর্ণের গহনা তৈরি হইতো এক সময়। এখন আর স্বর্ণের গহনা তৈরি হয় না। ওই দাদা বলেছিল যে তামা কাঁসা আমরা নিন্দাইতাম, মানে তার শব্দটা ছিল এইটা আর কি। মানে এগুলো করতে পছন্দ করতো না, কিন্তু এখন যেটা আমরা জানি সিটি গোল্ড বাংলাদেশের, তৈরি হয়। হ্যাঁ, তামা দিয়ে তৈরি হয়। মোটামুটি বলতে পারেন একজন নারীর কাঙ্ক্ষিত শখ, খুব সুন্দর একটা গহনা পরবে, স্বর্ণ একটা গহনা, সেই স্বাদটা কিন্তু পুরো করেছে সিটি গোল্ড। হ্যাঁ, এবং বিয়ের গহনাও তৈরি হচ্ছে। এখন বিয়ের গহনাও তৈরি হচ্ছে, স্বর্ণের না, কিন্তু স্বর্ণের প্রলেপ দেখতে দেওয়া, অবিকল স্বর্ণের মতো। একদম স্বর্ণের প্রলেপ দেওয়া আর কি। সেই সিটি গোল্ড বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান আছে, যে অবদান কিন্তু এই গ্রামের, এই ভাকুরতা গ্রামের। তা আমরা যে স্কুলটার কথা বলছিলাম, এই ভাকুরতা গ্রামটা কেমনে আসতে হয়, গ্রানাডা স্কুলটা, স্কুলটা হচ্ছে এরকম কয়েকটি স্কুল আছে বাংলাদেশের, জাকাত ম্যানেজমেন্টের ফান্ডে চলে স্কুলটা। এখানে সুবিধা বঞ্চিত শিশুরাই বেশি পড়াশোনা করে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ইংলিশ মিডিয়াম এবং কোএডুকেশন। তারপরে হচ্ছে মেয়েদের জন্য ক্লাস 8 থেকে ম্যাট্রিক পর্যন্ত। এবং এখানে স্কুলে প্রত্যেকটা ছেলে মেয়ে এত চমৎকার মেধাবী। আমাদের টাইমলাইনে আছে শিহাব নামে একটা ছেলেকে, আপনারা শিহাব পাবেন, মোল্লা। শিহাব মোল্লা। কি সুন্দর কথা বলে না। আমি আসছিলাম আরেকটা কাজে, যে আজকে লাইভে শিহাব মোল্লাকে রাখবো, কিন্তু আপনাদের জানাতে হচ্ছে শিহাব মোল্লা
তার বাবার চাকরি সূত্রে এই এলাকা ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এটা খুবই মানে হ্যাঁ। দুঃখজনক। ও আমি স্কুল থেকে টিসি নিয়ে গেছে। খুবই খারাপ লাগছে এটা হ্যাঁ। জেনে। তা আজকে চেয়েছিলাম লাইভে শিহাব মোল্লাকে রাখতে, আমরা পারছি না, কোন একদিন খুঁজে বের করবো। চমৎকার কথা বলে না, হ্যাঁ। ওর কথা শুনলে মানে মুগ্ধ হয়ে যাবে। এই ভাকুরতা গ্রানাডা স্কুল কিংবা ভাকুরতা গহনার গ্রামে আপনারা কেমনে আসবেন সেটা একটু বলে রাখি। এইটা হচ্ছে সাভারের শেষ একটা ইউনিয়ন। এই ইউনিয়নটার এক পাশে হচ্ছে আপনার কলাতিয়া, এক পাশে কলাতিয়া, আর এক পাশে হচ্ছে আপনার হিমায়তপুর। সাভার যে হিমায়তপুর, এখান থেকে সাভার হিমায়তপুরে অটো ভাড়া হচ্ছে 50 টাকা, কলাতিয়ার থেকে এরকম 50 টাকা। আর কেউ যদি শেয়ারে আসেন মোহাম্মদপুর থেকে, মোহাম্মদপুর বেরিবাদ থেকে যদি বলেন ভাকুরতার কোন অটো যাচ্ছে, সেই অটোতেও ভাড়া 50 টাকা, তাহলে আপনি ভাকুরতা গ্রামে চলে আসতে পারবেন। আর ভাকুরতা গ্রামে এসে যে কোনো জায়গায় যদি জিজ্ঞেস করেন গ্রানাডা স্কুল কোথায়, সবাই চিনে, আপনারা তখন স্কুলের ঠিকানা পেয়ে যাবেন। স্কুলের আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে স্কুলের একজন অফিস সহকারী, যিনি হচ্ছেন গার্জিয়ানদের সহায়তা করে, গার্জিয়ানকে অ্যাক্টিভ রেখে উনি হচ্ছে দোলনা তৈরি করেন। ইতিমধ্যে সেই দোলনার ভিডিও অনেক ভাইরাল ভাইরাল হয়ে হয়েছে। গেছে। হ্যাঁ, ওটা নিয়ে একটা ভিডিও করব, সেই আতিক ভাইয়ের ওই সঙ্গে। যে আমাদের আতিক ভাই আসতেছে, দেখা যাচ্ছে ভাইরাল আতিক ভাই। হ্যাঁ, তা মোটামুটি বোঝা গেল যে গ্রানাডা স্কুলটা কোথায়। এবার হ্যাঁ, এই যে আতিক আসছে, দেখি দুটো কাপ নিয়ে। দেখি এর মধ্যে কে কে কমেন্টস করলো। ফয়সাল স্বাগতম, নিখিল হাজং আমি কেমন করে যাব, এই যে বলে দিলাম নিখিল কেমন করে আসবেন এখানে। এই যে আতিক ভাই চলে এসছে কফি নিয়ে, আতিক ভাইকে একটু দেখাই দেই। আতিক ভাই আসেন, এই যে হচ্ছেন আতিক ভাই। মানে অনেক গুণের একজন মানুষ, অনেক গুণের একটা একজন মানুষ। মানুষের এত গুণ থাকতে পারে আতিক ভাইকে না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, হ্যাঁ। মানে সে শুধু মানে সব কাজে এটা সে কি সুন্দর করে যে কফি বানায় নিয়ে আসছে, যে আমরা এখানে আসছি দাঁড়ায় আছি, সে আবার কফি সকালবেলা কিন্তু পিঠা খাওয়াইছে, এত মজার মজার পিঠা। মানে তার বউ খুব গুণের। এই গুণের মানুষটার সঙ্গে আমরা আরো কথা বলবো, আছে আমরা ভিডিও করব তার ব্যবসা এবং এই স্কুলের কিছু সাকসেস নিয়ে গার্জিয়ানদের ব্যবহার করে সে একটা শিল্প, একটা কুটির শিল্প গড়ে তুলেছে। ঠিক আছে আতিক ভাই, ধন্যবাদ আপনার কফির জন্য। আমরা কথা বলবো আতিক ভাইয়ের সঙ্গে। তা যেটা বলছিলাম যে এই জায়গাটা এসে না একটু মন খারাপও হয়। আপা যান, সমস্যা নাই, আপনি এদিক দিয়ে যান, আপনি যেদিক দিয়ে চলে যান। হ্যাঁ। মানে আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে হ্যাঁ, আছি, হ্যাঁ। কে যাবে না যাবে অনেকে দ্বিধান্বিত ছিলেন। একটু দেখাই দিই, আমরা একটু ভিডিও অ্যাঙ্গেলটা চেঞ্জ করে বুঝতে পারবেন। মেহেদি হাসান, কফিটা কিন্তু খুব মজা হয়েছে। হাই ব্লাড প্রেশার যাদের, তাদের ব্লাড প্রেশারও কমায়। ও বাবা, তো অনেক গুণ একের মানে- ভিতরে অনেক। মানে কত যে গুণ, শুধু তাই না, এই যে যেটা বললো আতিক ভাই, যে আতিক ভাই কি করেন? ম্যাডাম নাপা তুলে, নাপা আপনার জন্য নাপা তুলতেছি। আমার জন্য নাপা তুলতেছেন কেন? আমার কি মাথা ব্যথা হয়েছে নাকি? নাপা দিয়ে কি করবো আমি? এটা সেই নাপা না, এটা নাপা শাক। নাপা শাক দেখি, দেখে তো মনে হচ্ছে কেমন ঢেঁড়স গাছের চারার মতো লাগতেছে। না না, এটা খুব ভালো শাক একটা। এটা আমরা আসলে উত্তরবঙ্গে খাই, ছোটবেলা থেকে খাইছি, দেখছি বাপ দাদারা আবাদ করতেন, লাগাইতেন। এখন আস্তে আস্তে ঢাকায় আসছে। হ্যাঁ, এটা অনেক ভালো, অনেক ভালো শরীরের তাই? জন্য নাকি অনেক ভালো। আমি খাইনি কখনো। সহি, হ্যাঁ? তুমি কি নাপা চিনো না? না, নাপা তো আমাদের এদিকে মানে এটা হচ্ছে- আমাদের বিক্রমপুরে ওদিকে নাপা শাক আমরা খাইনি এই দেখো। আসলে কখনো। কেমন মানে শাকের পাতাগুলো একটু উপরের দিকে, মানে সূর্যের দিকে থাকে আর কি। হ্যাঁ, কিছুটা ওই যে ওটাকে কি বলে, থানকুনি পাতার মতো দেখতে। আর পুরো গাছটা দেখতে মনে হয় কি ঢেঁড়সের চারা। না, এটা কিন্তু আর একটা এসে জানো কি না সুই, এটা বোধহয় আপনারা নাফাও বলেন না? নাফা বলি, নাফা। নাফা, নাফা। নাপা বলে, নাফা বলে। এইটা হচ্ছে তোমার উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, তারপরে ভারতে কোচবিহার, খুবই জনপ্রিয় একটা শাক। আমি কিন্তু সবজি আলাদার ভ্যানে দেখছি, কিন্তু আমি তো আসলে জানি না, এর জন্য মানে এই যে বোত্তা শাকটা, এটা আবার আমরা চিনি, এটা খাই, হ্যাঁ, ওটা কিন্তু বোত্তার মধ্যে নাপা হচ্ছে- শাকটা কখনো এই খাইনি। খুবই টেস্টি একটা শাক। কিন্তু আমার যেটা হলো যে আগে ঢাকায় আসতো উত্তরবঙ্গ থেকে, এখন এটা ঢাকায়। আমরা আছি এই ভাকুরতার একটা গ্রামে। চাষ করছে কে এটা? এটা এক এলাকার এক বড় ভাই চাষ করছে। সে জানলো কেমনে এটা? উনিও কি উত্তরবঙ্গের? না, উত্তরবঙ্গের না, হয়তো অনেক উত্তরবঙ্গের থেকে আসে, ওই যে এলাকায় বাস টাস করছে, ওনারা ওই যে ফেলায় নাপা একটু একটু করে, হয়তো এমনি এমনি আর কি এটা চিনছে। এই হচ্ছে আতিক। জি। আতিক একটু থাকান দর্শকদের দিকে। আতিক হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। জি। আপনি কি জানেন এই শাকের যে অনেক ঔষধি গুণ আছে? হ্যাঁ, শুনছি আসলে। কি আমি- কি শুনছেন আপনি? এটা নাকি ওই যে জ্বর আসলে খাইলে নাকি অনেকটা লাভ হয় আর কি। জ্বর আসলে জ্বর লাগবে। আসলে তারপরে মানে আরো অনেক আর কি আছে, নাপার অনেক গুণাগুণ আছে।
এইটার যে মানে প্রকৃতিতে যত কিছুই আছে যেগুলি খাওয়ার যোগ্য সবই না কোনোভাবে না মানুষের কাজে লাগে। হ্যাঁ এই নাপা শাকটা দেখো, এটা হচ্ছে প্রচুর অক্সিডেন্টাল সমৃদ্ধ, ঠিক আছে? এটা কি করে, এটা হচ্ছে তোমার যাদের হৃদরোগ আছে, হার্টের রোগ আছে, তাদের জন্য খুবই উপকারী। এটার মধ্যে প্রচুর ফাইবার আছে, ডায়াবেটিক্সের জন্য উপকারী। এইটা হচ্ছে তোমার হাই ব্লাড প্রেশার যাদের, তাদের ব্লাড প্রেশারও কমায়। ও বাবা, এ তো অনেক গুণ, একের ভিতরে অনেক। মানে কত যে গুণ, শুধু তাই না, এই যে যেটা বললো আতিক ভাই যে জ্বর এবং অক্সিডেন্টাল থাকার কারণে এটা হচ্ছে তোমার যাদের ওই যে গাঁট ব্যথা, হাড্ডিতে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, এগুলি কিন্তু সারাই ফেলে। এটা যে কত গুণ। এই আপনারা এই নাপা শাক কেমনে রান্না করেন? আমরা আসলে ঝোল ঝোল করে পাকাই আর কি, আমাকে উত্তরবঙ্গে দেখছি পাকাই। ঝোল করে? শাক শাক টাটকা মানে এরকম না, ঝরঝরা না, আমরা ঝোল করে পাকাই। মানে কি মাছ দিয়ে রান্না করেন? না মাছ না, হুদায় দেখছি যে ঝোল ঝোল। এইটার আসলে আমি জনপ্রিয় দুইটা রেসিপি জানি, বুঝছো? তোমাকে বলে দিই। সে ঝোল করে যেটা বললো না, এটা হচ্ছে নাপা শাকের একটা স্যুপ করা যায় তেল ছাড়া। কিভাবে রান্না করবেন একটু বলে দেয়। নাপা শাক, এই নাপা শাকটা হচ্ছে প্রথমে পানি সিদ্ধ করে নেবেন এবং পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবেন। কেটে নিয়ে যেটা করবেন, পানির মধ্যে হচ্ছে রসুন দিবেন, মরিচ দিবেন, লবণ দিবেন পরিমাণ মতো, যেটা যেভাবে খান সেটা দিয়ে তারপরে কী করবেন, পানিটা যখন বলক এসে যাবে তখন হচ্ছে আগে এই নাপা শাকের এই যে দেখাচ্ছি এই ডগাগুলো দিবেন। ডগাগুলো এই কারণে যে পাতার থেকে ডগা সিদ্ধ হতে একটু সময় লাগে, আগে ডগাগুলো দিবেন। ডগাগুলো দিয়ে তারপরে শাকটাকে দিবেন। যখন একদম মেল্ট হয়ে যাবে ঘোটার মতো দিয়ে, ওটাই হচ্ছে অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। আর টেস্টটা যদি কেউ আরেকটু বাড়াতে চান তাহলে একটু তেঁতুল খণ্ড দিয়ে দিতে আমাদের পারেন। দর্শকরা কিন্তু জেনে গেল তোমার গোপন রহস্য, মেহেদী হাসান কিন্তু ভালো রান্না করে। ঠিক নাকি আতিক ভাই? আর একটা ব্যাপার আছে, আর একটা হচ্ছে শাক দিয়েও খাওয়া যায়। আমরা গতানুগতিক যেরকম শাক ভাজি করি, ঠিক একইভাবেই শাক হিসেবে ভাজতে পারেন, মানে শাক ভাজি যেটা, সঙ্গে দরকার হলে আপনারা একটু দিতে পারেন, ওই কি বলে, একটু চিংড়ি মাছের গুঁড়া চিংড়ি মাছ দিতে পারেন আর কি, নাকি? আতিক ভাই বেশি করে তুলেন, বেশি করে তুলেন, বেশি করে নাপা শাক খাবো। আচ্ছা, তুমি নাপা শাক খাও। আর আমাদের দর্শকদের জন্য বলি, মানে কারা কারা নাপা শাক মানে চিনেন বা খাইছেন, কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কথা বললে না, আরেকটা, এই ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে তো লাইক কমেন্টস করবেন, অনুরোধ থাকবে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ শেয়ার করে দিবেন। হ্যাঁ আতিক ভাই আমাকে একটু বেশি করে দেন, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা কারণ এগুলোতে তো আসলে ওইরকম সার কীটনাশক দেওয়া হয়নি। জি। আমি আতিক ভাইয়ের মতো একসাথে অনেকগুলো তুলতে পারতেছি না, এখানে তো অন্যান্য আরো গাছ আছে, যাতে সেগুলো নষ্ট না হয় আমি একটা একটা করে তুলতেছি। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে মানে ক্ষেত থেকে তুলতে পারতেছি একদম টাটকা শাক, এটা বাসায় নিয়ে রান্না করে খাবো। মানুষ শেষ পর্যন্ত নেচারের কাছেই যাবে, সুতরাং এরকম জায়গায় মানুষ যেতেই হবে। তার একটুখানি ভালো বাঁচার জন্য এই শহর জীবন, এই নগর জীবন এবং অসম প্রতিযোগিতার মধ্যে মানুষকে ফেলে দেওয়া, এটা একটা বড় পাপ মেহেদী। ফজলু ভাই ইয়াস, দেখেন, এই যে আমরা এই বনের মধ্যে ঘুরলাম, ও। হ্যাঁ আমাদের সঙ্গে যে মিজান ভাই আছে, আপনি সারাদিন ঘুরলেন, এই যে যে বনের যে দৃশ্যটা আমরা দেখলাম, যে গরু, এই যে গরুগুলো এরকম মাঠের মধ্যে ছাড়া থাকবে, এটাই তো আসলে এইভাবেই তো নিয়ম, তাই না, হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই গরুগুলোকে কি করছি, ঘরের মধ্যে নিয়ে বন্দি করছি। আজকে হয়তো রোদ উঠে নাই, মানে সূর্যটা দেখা যাচ্ছে না, শীত, কিন্তু অন্য সময় কিন্তু এখানে পর্যাপ্ত রোদ থাকে এবং গরুগুলোর গায়ে কিন্তু সেই রোদ লাগে, এবং তার থেকে এই যে যেই দুধটা হয়, আমরা কিন্তু ভিটামিন ডিটা পাই এই গরুর দুধ থেকে, মাংসর থেকে। কিন্তু এখন তো সব ওই যে হাঁস মুরগি গরু সব আপনার ঘরের মধ্যে লালন পালন হয়। মানে ঢাকার এত কাছে এসে বুঝছেন সই, আমার মনে হলো আমি একটা ওয়েস্টার্ন একটা বাথানের মধ্যে আছি। এবং এখানে মনে হলো আমি গলা ছেড়ে যদি আমার ভাঙা হেডে গলায় দু লাইন গান গাই, আমাকে কেউ আটকাবে না। হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, আমরাও আটকাবো না, হয়ে যাক দুই লাইন। ফজলু ভাই, ওই যে একটা ফেচ্চা, ফজলু ভাই, ইয়াস। কান্দিয়া কুল হইলাম ভব নদী পারে, মন তরে কেবা পার করে, আমার মন তরে কেবা পার করে। আহা, মানে এরকম প্রকৃতির কাছে আসলে মানুষ কেমন শিশু হয়ে যায় না? ফজলু ভাই তার প্রমাণ। একদম বাচ্চাদের মতো একটা লাঠি নিয়ে আচ্ছা খেলতেছে। মিজান, এই জায়গাটা কি একটু বলেন তো, এত বিশাল লম্বা নদীর মতো লাইন, গরু, কাদের গরু এগুলো? আশেপাশে যারা আছে, স্থানীয় মানুষ যারা আছে পাশের গ্রামের,
এই গ্রামেরই যারা আছে তাদেরই গরু। কিন্তু গরুর কোনো পাহারা নাই কেন? কেউ কোনো পাহারা রাখালও নেই? এখানে আসলে পাহারা তেমন একটা লাগে না, হিংস্র কোনো প্রাণীও নাই। হিংস্র শিয়াল তো প্রাণী- আছে। শিয়াল আছে, কিন্তু শিয়াল কখনোই গরুরে আক্রমণ করে না দিনের বেলাতে। আর এছাড়া লোকজন কিন্তু আছে, দূরে দূরে লোকজন কিন্তু আছে। গরুর বাছুর আছে তো, হ্যাঁ, গরুর বাছুর আছে। শিয়াল কি তাদেরকে আক্রমণ করে? না, এটা কখনোই শুনি নাই যে এরকম করে। তবে করতে পারে, যদি করেও তা আশেপাশে অনেক লোকজন আছে, দুই একজন যে নাই তা না, যেমন ও। আমরা আছি। হ্যাঁ। তো আমাদের ভয়ে অন্তত পক্ষে শিয়াল আসবে না। সেই তোমার কেমন লাগলো এই বনটা? আজকে এমনিতে শীত, ভীষণ ভালো লাগছে। শীত কি তো বোঝা যাচ্ছে মানে এরকম? ফজলু ভাইয়ের মতন আমারও পাগলা হয়ে যাইতে ইচ্ছা করতেছে। হাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফালাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ফজলো, তুই একটু বল, এদিকে কাছে এসে একটু একটা জিনিস বল আমাকে। সেটা হচ্ছে এরকম প্রকৃতির কাছে, গ্রামের কাছে কেন আসতে হবে আমাদের? আসলে মানুষ বাঁচে কেন? মানুষ বাঁচে ভালো থাকার জন্য, তার জীবনকে উদযাপন করার জন্য। মানুষের জন্ম হয়েছিল নেচার থেকে, মানুষ শেষ পর্যন্ত নেচারের কাছেই যাবে। সুতরাং এরকম জায়গায় মানুষ যেতেই হবে তার। একটুখানি এই ভালো বাঁচার জন্য এই শহর জীবন, এই নগর জীবন এবং অসম প্রতিযোগিতার মধ্যে মানুষকে ফেলে দেওয়া, এটা একটা বড় পাপ মেহেদি। একটু শান্তির জন্যে জীবনটাকে সুস্থভাবে রাখা। জীবনের চাহিদা খুব বেশি না, এই অল্প। সুতরাং এই জীবনের জন্যে আপনাকে এখানে আসতে হবে। আপনার শেষ ডেস্টিনেশন প্রকৃতি, নেচারের কাছেই চলে যেতে হবে আপনাকে। এই শহরে সপ্তাহে হয়তো 6 দিন আমরা এক ধ্যানে কাজ করি, শুধু অর্ডারই, কিছু নির্দিষ্ট ধারাবাহিকতা আছে, কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চলি। এখানে এসে কি তোর কি সেরকম মনে হচ্ছে মানতে হবে কিছু কিছু করতে এখানে হবে? আমার কোনো আমি মানার কোনো ধারই ধারলাম না, মানতেই হলো না। আমার এখন পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না আপনি এখানে কেন। আর শহরে এরকম একটা জীবন, যদি আমি এক লাইন গান গাইতে চাইলে, একটা নতুন কথা বলতে গেলে আমাকে 14টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এটা কেন করছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? এখানে আমাকে প্রশ্ন করার কেউ নাই। এই প্রশ্নহীন একটা তোর কি এরকম সময়। মনে হচ্ছে যে এই যে একদিন এরকম প্রকৃতির কাছে গ্রামে আসলে রিস্টার্ট হয়, বডিটা পুরো এনার্জি বুস্ট আপ হয়? মানে আমার মনে হয় যে আমি এই যে এখানে ফিরে যাব, যে জঞ্জালে, যেই মানে আমার বদ্ধ জীবনে বাঁচার জন্য, একটুখানি বেঁচে থাকার জন্য, ওখানে বেঁচে থাকার জন্য যাই, কিন্তু আমি জীবনটা যাপন করতে পারবো এখানে। দিস ইজ লাইফ। সুতরাং এখানে আমাকে নতুন করে যে এনার্জি দিচ্ছে, এই এনার্জি নিয়ে অনেক দিন আমি হয়তো ওখানে টিকে থাকতে পারবো। টিকার লড়াইয়ের জন্য আমাকে এখানে এনার্জি নিতে আসছে। মানে এনার্জির জন্য হলেও আমাদেরকে প্রকৃতির কাছে দেখেন আসতে হবে। আপনার মাথার উপর একটা খোলা আকাশ, অভিনন্দন জানাচ্ছে ওরাল কত পাখিরা। পাখি উড়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা কুয়াশায় সিক্ত একটা সকাল, এখন দুপুর হয়ে গেছে, চারদিকে গাছ, এই যে দেখেন মা এবং ভালোবাসাটা দেখেন আপনি, এরকম একটা দুধের শিশু, মা ও শিশু। মার ভালোবাসাটা দেখেন, কত কাছাকাছি দুজন। আহা, এই চোখ দেখছেন ওর বাচ্চাটার, আল্লাহ রে। গরুর চোখ কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশ হলো শহর জীবন ছোট, গ্রামে ঘেরা বাংলাদেশ। শহর জীবনটা ছোট্ট, শহরের গন্ডি ছোট্ট। সুতরাং ওখান থেকে বের হলে গ্রাম দেখিতে এসে আমি আজকে গ্রাম দেখলাম, সাথে বন দেখলাম। গ্রামে আপনারাও আসুন, গ্রাম দেখুন, বন দেখুন, জীবন দেখুন। আমরাও গ্রাম দেখিলাম চক্ষু মিলিয়া। বাহ, হ্যাঁ, দুঃখিত, লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। কিছুই করার থাকে না, প্রযুক্তি যখন মাঝে মাঝে। ছোটবেলার একটা কথা মনে পড়ে প্রযুক্তি বিষয়, সেটা হচ্ছে বিটিভিতে খুব গুরুত্বপূর্ণ কোনো একটা নাটক দেখছি, মুভি দেখছি। ছোটবেলার কথা তোমার হয়েছে কিনা? হ্যাঁ, একটা লেখা আসতো ভিনে, বৈদ্যুতিক গোলযোগের কারণে বৈদ্যুতিক গোলযোগের কারণে কারণে আমাদের সম্প্রচার সম্প্রচার বন্ধ। বিঘ্নিত হচ্ছে, এই শব্দটা লিখতে, হ্যাঁ। বিঘ্নিত হচ্ছে। আর একটু পরে আমরা ফিরে আসি, তা আমরা তো দুঃখিত সেরকম। বলে হ্যাঁ, যে তা এটা হতো অনিবার্য কারণ বশত। অনিবার্য কারণ হ্যাঁ, বশত। অনিবার্য কারণ, বৈদ্যুতিক কারণ। যাই হোক, আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, যে ভাকুরটা গ্রামে আছি। এইটা গ্রাম আর গ্রাম নেই আসলে, দেশের জনসংখ্যা এত বাড়ছে, পৈতৃক সূত্রে পাওয়া জমি এত খণ্ডিত হচ্ছে। আর ওই সুখবরটা বলো। বলবো এটা, তার চিত্রটা এটা দেখেন। এই যে দেখেন, 6 তলা বিল্ডিং উঠে গেছে গ্রামের মধ্যে। স্কুলটা যদিও বিল্ডিং, এই সবই হচ্ছে নাল জমি।
এই যে স্কুলটাও যেটা দেখছেন এটা কিন্তু একটা নাল জমি, মানে কৃষি জমি। বাংলাদেশের আইন আছে কৃষি জমি মানে নাল জমিতে কখনো কোনো বসত বাড়ি করা যাবে না, কিন্তু আমরা বহুতল ভবন হ্যাঁ। বানায় বসে থাকি। মানে যেটা হচ্ছে গ্রাম বদলে যাচ্ছে না, গ্রাম নিজে থেকে এত বিল্ডিং শহরের মতো করে ফেলছে, শহরের ফ্যাসিলিটি সব গ্রামে লাগবে, আবার আমরা চাচ্ছি গ্রামকে গ্রামের মতো রাখতে। তা শহর ছোট্ট, গ্রাম তো বড়। তো শহর থেকে বের হলেই গ্রাম, এই গ্রাম শহর আর কত গিলবে, গ্রাম এত সহজে গিলে ফেলা সম্ভব না। এটাই সুখবরটা হচ্ছে দাও, বলো যে মানে শেষে বলো যে সুখবরটা সবার শেষে থাকবে, কিন্তু মানে শুরুতে বলে রাখো যে প্রকৃতি নিয়ে, প্রকৃতির জন্য, মানুষের জন্য, মানে আমাদের সবার জন্য একটা সুখবর আছে। মানে যে সুখবরটা বলেই ফেলি, তাহলে আর ওয়েট না করে আপনারা তো স্কুলে পরিচয় পেলেন, কিভাবে আসতে হবে, ভাকুরটা জুয়েলারি এলাকারও পরিচয় পেলেন। এটা খুব ভালো লাগে হ্যাঁ। আমার, যে একটা গ্রাম কিভাবে গ্রামের নাম বদলে যায় মানুষের কর্মের জন্য, হ্যাঁ, না? কাজের জন্য সেটাই হয় আর কি। ভাকুরটার থেকে গহনা গ্রাম গহনা বলতে- গ্রাম বললেই সবাই বেশি বেশি চিনে। চিনে, এবং আমরাও কিন্তু এই গ্রামের সন্ধান পাই গহনা গ্রাম নামেই, না? গহনা গ্রাম নামেই। এবং ভাকুরটাতে আমরা যেখানে দাঁড়িয়েছি এখান থেকে 1 কিলোমিটার কম দূরত্বেই একটা মার্কেট আছে। সেই মার্কেটে হচ্ছে প্রতিদিন মানে হাটের দিন এক মানে অসমর্থিত সূত্রপাত যেটা বলে 1 থেকে 3 কোটি টাকার সিটি গোল্ড মানে গহনা বিক্রি হয়, আর্টিফিশিয়াল গহনাগুলো। এবং এই যে আমরা বড় বড় যে শপিং মলে যে গহনাগুলো আমরা দেখি, মানে সবই কিন্তু এখান থেকে এখান যায়। থেকেই যায়, এখান থেকে বিদেশেও যাচ্ছে, বিশেষ করে আপনার আবুধাবিতে, মিডল ইস্ট, প্রচুর জায়গায় এই সিটি গোল্ডের গহনা রপ্তানি হচ্ছে। আর কেউ যদি গহনা নিজে বানাতে চান, কষ্ট করে চলে আসবেন ভাকুরটায়, ওখানে মার্কেট আছে, আপনার ডিজাইন করে নিজে গহনা, বানাতে না, মানে পছন্দ করে আর কি, নিজের হ্যাঁ, ডিজাইন পছন্দ করে যদি কেউ বানাতে ওখানে চান। কারিগররা আছে, কারিগরকে আপনার ডিজাইন দিবেন, কিংবা কারিগরের কাছে অনেক ডিজাইন আছে, আপনি পছন্দ করবেন। বিয়ের গহনা তো নিজের মতো করে করতে পারবেন। এবং অনেক কম কম দামেও নিতে পারবে সেটা। একটা উদাহরণ দেই, যে বিয়ের গহনা, পরিপূর্ণ একটা বিয়ের গহনা একজন নারীর জন্য, একজন বউয়ের জন্য যেটা দরকার, সোনা দিয়ে বানাতে গেলে আপনার প্রকার ভেদে 20 থেকে 30 লাখ টাকা মিনিমাম একটা খরচ হয়ে যায়। সেই গহনা লাখে যেতে হবে না আপনাকে, 25 থেকে 30 হাজার টাকা পুরো গহনা অ্যাজ লাইক গোল্ড। এটা যত্ন করলে আমরা দেখেছিলাম 4-5 বছরও অবিকল একই রকম থাকে সোনার মতো। সেই গহনা আপনারা এই ভাকুরটা গ্রামে এসে বানাতে পারবেন। কিভাবে বানাবেন? কারিগরের কাছে, যে কোনো জায়গায় বাড়িতে ঢুকে যান, কারিগরের কাছে প্রচুর ডিজাইন আছে, সেই ডিজাইন আপনি চুজ করেন, ডিজাইন পছন্দ করার পরে কারিগরের কাছ থেকে সেই ডিজাইনটা নিয়ে বানিয়ে নিলেন। তারপরে এখানেই কিন্তু রং করা, পলিশ করা, যেটা পলিশ বলে। মানে সোনা বানানোর উপায় আছে, বিভিন্ন কালারিং এর দোকান আছে ভাকুরটা বাজারেই, সেখানে আপনি বানায় নিতে পারবেন। কেউ যদি রূপার করতে চায়, রূপার রং করতে চায়, হ্যাঁ, রূপাও করা সেটাও যায়। করা যাবে। যাই হোক, তাহলে আর আপনাদের ওয়েট করায় রাখি না, আজকে আমরা আরো কিছু কাজ করব, অনেকগুলো কাজ নিয়ে এসে আজকে এলাকাতে। সুখবরটা দিয়ে হ্যাঁ, দিই, সুখবরটা দিয়ে দাও, কারণ আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, অনেক ভিডিও বানাইছি, তাই না? আপনাদের কি মনে আছে কিনা, আমরা শুরুর দিকে না, গ্রাম দেখি গ্রাম দেখে শুরুর দিকে আমরা যাচ্ছিলাম আপনার সুন্দরবন, তখন গোপালগঞ্জ পার হওয়ার পরে হঠাৎ করে একটা বিষয় আমাদের চোখে বাঁধলো। দুটো বিষয় আমরা নামলাম কাজ করার জন্য। একটা দেখলাম যে ওই শুকরের পাল নিয়ে যাচ্ছে, মানে রাস্তার পাশ দিয়ে, খানা খন্দ দিয়ে, বিল, মাঠ, জলাভূমি দিয়ে অনেক শুকর, অনেক প্রায় গোনা যায় না এত শুকর। 250-300, এবং তারা হচ্ছে মূলত আদিবাসী সম্প্রদায়ের। প্রথম আমরা ওদেরকে হারায় ফেলছিলাম না, হ্যাঁ, পরে আবার পেলাম। হ্যাঁ, তা ওনারা হচ্ছেন, ওনাদের টার্মোলজিটা ভুলে গেলাম, কি নামে ডাকে, রাখালি বলি আমরা। ওনারা হচ্ছে শুকরগুলো মালিক না, ওনারা হচ্ছে লালন পালনের জন্য। এই শুকরগুলো কোনো খামারে পালা হয় না, কোনো নির্দিষ্ট জায়গায় না, তারা হচ্ছে চক্রাকার করে সারা বাংলাদেশে ঘুরে, হয়তো ঘুরে ঘুরে খাওয়ায়। হ্যাঁ, ঘুরে ঘুরে ওই একদম ন্যাচারাল খাবার যা পাওয়া যায়, কচুর গোড়াগুলো, হুম। বিভিন্ন, মানে আমরা হয়তো যেটাকে খাবার হিসেবে ভাবি না, যে ফেলে এখানে- দেই। না, ফেলে দেয়া না, হয়তো মাটিতে ওখানে খাবারটাই নেই, সেই খাবারগুলো হয় কি শুকর খুঁড়ে করে বের করে হ্যাঁ, খেয়ে ফেলে হ্যাঁ, আর কি। শেকড় গুলো খায়, গাছের একদম গোড়াগুলো। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা শুকরগুলো, এবং যে শুকরের জন্ম হয়তো দেখা গেল সাতক্ষীরা থেকে ঘুরতে ঘুরতে তারা ঢাকায় পৌঁছে গেল, বড় হয়ে গেল সেই না? শুকরটা বড় হয়ে গেছে। এবং মালিক যেটা করে, ফোন করে দেয় যে এত দামের মধ্যে একটা শুকর দিয়ে দাও, ওখান থেকে পাল থেকে শুকর বিক্রি হয়ে যায়। শুকরের কাজটা করার পরে দ্বিতীয় কাজটা বললাম যে সুই দেখো, প্রত্যেকটা গাছের মধ্যে তার কাটা দিয়ে বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন, আমরা নামটা এখন নাই বলি, ফোনের বিজ্ঞাপন। হ্যাঁ,
যাই হোক, আমরা এটা নাই বলি, বিজ্ঞাপন প্রত্যেকটা গাছে, এবং শুধু তাই না, সেই বিজ্ঞাপন আমরা দেখেছিলাম। তারপরে যেখানে গিয়েছি, ফরিদপুর গিয়েছি, মানিকগঞ্জ গিয়েছি, একদম রাস্তার দুই ধারে যে সারি সারি গাছ, সব গাছে, একটা গাছও বাকি ছিল না। না, পরে দেখলে জানলাম যে ওই বিজ্ঞাপনগুলো যে কোম্পানি, সেই কোম্পানি দেয়নি, কোম্পানি যাদেরকে কাজ করতে দিয়েছে, যে ভেন্ডরকে, তাদের প্রচার প্রচারণার জন্য ওই ভেন্ডর এই কাজটা করেছে। যাই হোক, প্রথমবার বিজ্ঞাপন ভিডিওটা যেটা করেছিলাম, কোন একটা কানেকশনে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলাম, এবং তার টনক নড়ে, এবং সে সারা দেন, টনক নড়াটা মাননীয় উপদেষ্টা সারা দেন আমাদেরকে, ক্যামেরা দেয়, হ্যাঁ, মাননীয় উপদেষ্টা সারা দিয়ে উনি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নেন, এবং ওই ভিডিওটা যাওয়ার পরে এত মানে প্রশংসা এবং বিরূপ প্রতিক্রিয়া পেয়েছিলাম আমরা। প্রথম দিকে সুহি ওইটার অ্যান্সার গুলো দিতে গিয়ে না অসুস্থ হয়ে গেল, এটা আপনাদের বলা দরকার। তখন ওকে বললাম যে আচ্ছা, যেটার অ্যান্সার দিয়ে দরকার আমি দিব, তুমি স্টপ থাকো। কমেন্ট গুলো এত বাজে ছিল না, কিছু ভালো ছিল, হ্যাঁ। তা এটা হয়েছিল, ব্যাপারটা হয়েছিল সরকারের পক্ষ প্রতিপক্ষ এরকম একটা বিষয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। যাক, আমরা ভাগ্যবান, সেই বিজ্ঞাপন, সেই ভিডিওগুলো, একটা ভিডিও তো 50 লাখের উপরে মানুষ দেখেছিল। এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এরপরে সরকারি তরফ থেকেই বোধহয় উদ্যোগ নেওয়া হয়, সব গাছ থেকে সে বিজ্ঞাপনগুলো নামানো হয়। এবং তারপরে আমরা বলেছিলাম এই কোচিং সেন্টার, ওই কোচিং সেন্টার, ফরিদপুরে গিয়ে একটা বিশাল আমরা প্রায় করই গাছ পেলাম, যা হবে হয়তো 30 হাত। আমি যদি এইভাবেই করি, বেড দিলে 30 বার বেড দিতে হবে, এত মোটা একটা গাছ। আমাদের টাইমলাইনে ভিডিওটা আছে। ওই গাছের মধ্যে ডাক্তারের বিজ্ঞাপন বলি, টিচারের বিজ্ঞাপন, কি বিজ্ঞাপন ছিল না। আমি খুব মানে আমি বোধহয় তুমি একটু রেগেও গেছিলা, আমি বোধহয় একটু হিপনোটাইজড হয়েছিলাম, আমার সহ্য হচ্ছিল না। আমি যতটুকু পারি সেই বিজ্ঞাপনগুলো নামিয়েছিলাম। যাই হোক, এরপরে বিজ্ঞাপনগুলো মানে ওই অন্তত সেই বিশেষ কোম্পানির বিজ্ঞাপনটা সারানো হয়, ওটা নিয়ে একটা ভিডিও করি। সেই ভিডিওটাও ভাইরাল হয়েছিল এবং একটা আশ্বাস পেয়েছিলাম। এবার আপনাদের সুখবরটা দেই। আপনার বৃক্ষ ও বন সংরক্ষণ অধ্যাদেশ 2026 আইন পাশ হয়েছে, একটা অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশে যেটা বলা হয়েছে, কোনো গাছে তার কাটা দিয়ে কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না। যে গাছ কাটা যাবে না, সরকারি এলাকায় কিংবা বনের যে গাছগুলো আছে, সেই গাছ কাটা যাবে না। কাটলে 1 লক্ষ টাকা জরিমানা। আর গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন টানাইলে কত? 20,000 টাকা জরিমানা। 20,000 টাকা। তাহলে যারা গাছে বিজ্ঞাপন দেন, তাদের জ্ঞাতার্থে বলছি, তাদের সতর্ক করেই বলছি এবং অনুরোধও করছে একই সঙ্গে, আপনারা তার কাটা দিয়ে গাছের গায়ে কেউ বিজ্ঞাপন লাগাবেন না। এবং আইন হয়েছে, হ্যাঁ, আইনটা যাতে মানে এটা যাতে হয়, এই আইনগুলো বাস্তবায়ন করার যাতে হয়, সব কিন্তু সরকারের দায়িত্ব না, এটা মনে রাখা উচিত আমাদের সবাইকে। আমাদের সবার দায়িত্ব সে আইনকে বাস্তবায়িত করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তি মালিকানাধীন যে গাছ কিন্তু সংরক্ষিত গাছ, সেই গাছ কাটতে হলেও সরকারের অনুমতি লাগবে, অধ্যাদেশ 2026 যেটা বলা হয়েছে। আর একটা কথা আছে, হ্যাঁ, বিশেষ গাছে তার কাটা দেয়া যাবে। কোন গাছ? বাণিজ্যিক উদ্দেশ্যে, যেটা কি আগর গাছ। আগর গাছে নির্দিষ্ট একটা মাত্রায় তার কাটা দিতে হয়, তার থেকে রসদ সংগ্রহ করার জন্য। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা কিংবা আমরা তো গাছে তার কাটা দিবই না, গাছ আমরা আমাদের সামনে পাইলে আমরা খুলে ফেলবো এবং অন্যকে সচেতন করবো। এবং আপনারাও খুলে ফেলবেন আপনাদের বাড়ির সামনে আশেপাশে যদি এরকম গাছে দেখেন লিখে রাখছে বিভিন্ন। হ্যাঁ, এই অধ্যাদেশের কৃতিত্বটা গ্রাম দেখি পেজের অবদান ফ্র্যাকশন মানে 0.0000 ভাগ থাকলেও আছে, এই জন্য আমরা গর্ববোধ করছি। এটাই হচ্ছে সুখবর আজকের। কিছু বলবা তুমি? হ্যাঁ, মানে এই যে আমরা রাতের থেকে ও আমাকে বলতেছিল কাল রাতে যে আচ্ছা সুহি, এই যে এরকম একটা যে আইন হলো, এই আইনটাতে কি তোমার কি মনে হয় না যে আমাদের একটু হলেও আছে, অবদান আছে? মানে অবশ্যই আছে। যে আমাদের এই যে ভিডিওটা, হ্যাঁ, যেটা ও এতক্ষণ বলছিল, যে আমরা তো মনে করি যে এই ভিডিওটা মানে একটু হলেও মানে এই সমাজকে একটু হলেও ধাক্কা দিচ্ছে, এবং আমাদের দর্শকরা কিন্তু অনেক, কেউ এটার বিপক্ষে বলছে সেটা এক কথা, কিন্তু অনেকে কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করছে যে এরকম একটা ভিডিও বানানোর জন্য। প্রচুর আমরা অনেক ধন্যবাদ পাইছি। কিছু বাজে মন্তব্য ছিল যেটা দেখে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম।
পরে ঠিক হয়ে গেছি যে ভালো মন্দ মিলাই তো মানুষ থাকবে। একটা পুকুরে তো আর সবই মাছ থাকে না, দু একটা সাপও থাকে। এটাই হচ্ছে জানেন, এটাই হচ্ছে আমাদের কাজ করা প্রেরণা, এটাই শক্তি। আর গ্রামে এসে তো একটা নিজেদেরকে রিফ্রেশ করি। এই তো দেখে কে কি কমেন্টস করলো, কোনো উত্তর দেওয়ার আছে কিনা। ভিলেজ ট্যুর স্বাগতম। হ্যাঁ, ভিলেজ ট্যুর 1 মিলিয়ন হয়ে গেছে গত পরশুদিন, হ্যাঁ, ভালো লেগেছে। অভিনন্দন আপনাদেরকে। হ্যাঁ, ভিলেজ ট্যুর আপনাকে অভিনন্দন। গ্রাম দেখি পেজ থেকে অভিনন্দন, হ্যাঁ। অনেক অনেক ভিলেজ অভিনন্দন। ট্যুরে হচ্ছে শরীফ অনেক পরিশ্রম করে। গতকালকে কথা হয়েছিল, শরীফ বোধহয় এখন গাজীপুর এলাকাতে আচ্ছা, আছে। তুমি শরীফ ভাইয়ের কথাই বলছিলা না? হ্যাঁ হ্যাঁ। নিখিল হাজং লিখেছে, আমিও গর্বিত। নিখিল, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দাদা। হ্যাঁ, নিখিলকেও আমরা একনিষ্ঠ ভাবে সবসময় পাই। বিধান রায়, আপনাকে ধন্যবাদ। কাদের খান আসছেন। তাহলে আজকে আর কি, সবাই ভালো থাকবেন। এই গাছের এই নতুন যে আইনটা হয়েছে, যে অধ্যাদেশটা হয়েছে, এটা নিয়ে কার কি মন্তব্য আমাদেরকে জানাবেন। জোহান হাসান, ধন্যবাদ। জোহান হাসান আমাদেরকে 10টা স্টার গিফট করলেন, ভালোই লাগে পেতে। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ। মানে এই যে স্টারের মাধ্যমে যেটা হয় কি জানেন, এটা মূল্য কি মূল্য নেই সেখানে, মানে ভালো লাগা কাজ করে। বুকটা না ভরে ওঠে স্টার দেখলে, কেন জানি আমি জানি না এটা হ্যাঁ। এটা কেন হয়, আমার কাছে খুব মজা লাগে আসলে, অনেক ভীষণ ভালোবাসা। ভালো লাগে। জোহানের জন্য অনেক ভালোবাসা। নিখিল হাজং তো গাজীপুরেই আছে। থ্যাংক ইউ জোহান। জোহান লিখেছে নাইস। বাংলাদেশকে আমরা আর পেলাম না। তাহলে আজকে সবাই শেষ করি নাকি সুই? আমরা কিছু কাজ আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। রোদটা মোটামুটি আমাদের আজকের দিনটাই আসলে আমাদের জন্য, জানি না বাকি দিনটা কেমন শেষে- হবে। মানে শুরুটা খুব সুন্দর ভাবে হয়েছে। হ্যাঁ, শেষে ছোট্ট একটা টিপস দেই। মানে আমরা রোদে দাঁড়িয়ে এখন আছি। গরম লাগতেছে। হ্যাঁ, এই যে আমাদের উন্মুক্ত যে জায়গাগুলো, হ্যাঁ, হ্যাঁ। আমি ইচ্ছা করে একটু খুলে রাখছি হ্যাঁ, এই যাতে উন্মুক্ত- রোদটা সরাসরি হ্যাঁ, লাগে। এই উন্মুক্ত জায়গাগুলোয় ভিটামিন ডি আমাদের শরীরে ঢুকেছে। ভিটামিন ডি সম্পর্কে বলি, ভিটামিন ডি ঢুকে নাই আসলে, আমাদের এই রোদটা থেকে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, উৎপাদন করে, সেটা একটু বলছিলাম। এটা ভিটামিন ডি না, আসলে এটাকে বলে ডি হরমোন। হরমোন। ঠিক আছে, এই হরমোনটা তৈরি হয় সূর্যের তাপ যখন আমাদের স্কিন দিয়ে ভেতরে ঢুকে। আমাদের বডি এই একটা মাত্র উপাদান সে তৈরি করতে পারে। গাছ যেমন নিজের জায়গায় থেকে সমস্ত খাবার উৎপাদন করতে পারে, মানুষের অত ক্ষমতা নেই। এবং এই হরমোনকে কিন্তু লিডারও বলা যায় হুম। হরমোনদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডি হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকে বলি, অনেকে বিভিন্ন হাড্ডিতে বিভিন্ন জায়গায় ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, এটার একটা কারণ কিন্তু এই এবং রোগ ভিটামিন, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। মানে হরমোন ডি এফিসিয়েন্সির কারণে। আপনারা এই শীত তো রোদে থাকতে অসুবিধা নেই, আপনারা ডি তৈরি করুন শরীরে। আমরা তো এর প্রমাণ আমরা করোনার সময় পাইছি না? হ্যাঁ হ্যাঁ, করোনার সময় কিন্তু দেখবেন যারা আক্রান্ত হয়েছে বেশিরভাগ শহরের মানুষ, যারা রোদে যায় না। হ্যাঁ, এই যে গাড়ি থেকে মানে বাড়িতে যায়, বাড়িতেও এসি, গাড়িতেও এসি, অফিসেও এসি, এই ধরনের মানুষ কিন্তু বেশি আক্রান্ত হয়েছে। হ্যাঁ। যে মানে কৃষক জমিতে কাজ করে, সারাদিন সূর্যের তাপের মধ্যে থাকে, সে কিন্তু আক্রান্ত হয়নি। গ্রামের মানুষ কিন্তু অনেকে জানেও না করোনা কি। আর ঢাকা শহরে আমরা বাঁশ দিয়ে আটকাই দিয়ে লকডাউন, বাসার সামনে কাউকে ঢুকতে দেই না। আচ্ছা, সেই কত স্মৃতি কিছু করে আমরা রক্ষা পাইনি না? সেই স্মৃতি আর না মনে করি, খুব বিভৎস স্মৃতি। না, আমাদের ওখান থেকে তো মানে আমাদের অভিজ্ঞতাটা তো নিতে হবে যে কি যাই হোক, কারণে। শেষ কথা হচ্ছে, এই শীতের সূর্যকে কাজে লাগান। হ্যাঁ, মানে হরমোন ডি আপনাদের শরীরে উৎপাদন করেন, আর নিজে সুস্থ থাকুন। সবাইকে প্রকৃতির একটা উপহার আসলে, আমরা এটা কেন গ্রহণ করব না? এবার শেষ করি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। মানে এই শীতে কিন্তু আমি এখনো ভাপা পিঠা খাই নাই, মানে আজকে প্রথম ভাপা পিঠা খাবো। আমরা গ্রামে আসছি একটা ভিডিও করতে, এবং যে বাড়িতে আসছি দেখেন সকালবেলা, মানে শীতের সকাল, মানে তাৎক্ষণিকভাবে এই পিঠাগুলো আয়োজন করছে। আমার হাতে যেটা, এটা হচ্ছে ভাপা পিঠা। আপনারা তো সবাই চিনেন ভাপা পিঠা, তো একদম ঘরে বানানো। খেয়ে দেখি। দারুণ স্বাদের, একদম পুরা মোচমোচা। কি পিঠা মনে হয়? এটা গুড় দিয়ে করছে, বুঝছো, খেজুরের গুড়, চালের গুঁড়া পুরা দিয়ে একদম মোচমোচা। আর এটা কি? এটা তেলে ভাজছে, মানে পুলি পিঠার মতো, ভেতরে নারকেল আর গুড়ের পুর আছে। একদম মচমচা, পাক্কন পিঠাও বলে। এটাও তেলে ভাজা,
এটার ভেতরে নারকেল আর গুড়ের পুর আছে। কিন্তু আমার কাছে একটা জিনিস লাগছে, কি জানো সুই? কি হ্যাঁ, কি এই যে এটা চিনতে পারছো এটা কি? এটা? আচ্ছা, এইটা হচ্ছে, তুমি কি নামে ডাকো বা চিনো আমি জানি না, আমরা এটাকে ছোটবেলাতে বলতাম কেশর আলু। হ্যাঁ, আমরাও কি বাবা বাজার থেকে আনতো, অন্যান্য সবজি মানে তরি তরকারির সাথে দিতাম যে এটা নিয়ে আসতো, আমাদের শীতকালেই আনতো। এই আলুটা কিন্তু খুবই উপকারী হ্যাঁ, শরীরের পুরোটাই জন্য। পানি, হ্যাঁ, পুরো প্রচুর পানি মানে ধরে। একদম নাশপাতির মতো। আর যেহেতু এই যে আতিথেয়তা বলে একটা কথা, কমলা লেবু আছে ছুলে দেয়া, এত এখানে অল্প সময়ের মধ্যে কত এখানে হচ্ছে খাবার। মিষ্টিও আছে। এবং আমি অবাক হয়েছি কি জানো, মানে এই 3টা খাবার, মানে এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়, মানে কিন্তু এই খাবারগুলো একদম ঘরে তৈরি। সকালে তৈরি করা হয়েছে হ্যাঁ, না? এবং তাৎক্ষণিকভাবে উনি কিভাবে এত খাবার তৈরি করছে, এবং শীতের সকালে মানে কষ্ট হয়েছে ওনার, এটা ভেবে আমার কষ্ট লাগছে, কিন্তু এই খাবারগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে জানো। মানে এই শীতে কিন্তু আমি এখনো ভাপা পিঠা খাই নাই, মানে আজকে প্রথম ভাপা পিঠা খাবো। আচ্ছা, আর কথা না বলে তাহলে শুরু করে দাও, খাওয়া শুরু করে দাও। শুরু করে দিব? হ্যাঁ, কি যে স্বাদের ভাপা পিঠা, আমার সব সময় একই রকম লাগে, মানে সেই ছোটবেলাতে যেরকম খাইতাম, যেরকম মজা। আর শীতের সকালে যদি আর একটু শীতের গরম- সকালে একদম ধোয়া উঠতেছিল পিঠা দিয়ে। আগে যেগুলো দিছে সেগুলোই আমাদের খাওয়া হয় নাই, আর দেখেন আবার নতুন করে নিয়ে আসছে, একদম ধোয়া উঠতেছে পিঠা দিয়ে। ইস, এই জায়গাটা দেখো একটু ফুটা হয়ে গেছে, গুড় বেরোচ্ছে আর ধোয়া বেরোচ্ছে, মানে দেখলেই শান্তি। খাবো কি, দেখেই পেট ভরে যাচ্ছে। গ্রামে এসে শীতের পিঠা খাচ্ছি মন ভরে। মেহেদি, আমি আজকে তোমার কথা শুনে মুগ্ধ হলাম। কেন? এই যে তুমি এত সুন্দর করে বন নিয়ে বললা। এই বনে তো একসময় বাঘ ছিল, হিংস্র জানোয়ার ছিল, এখানে বসতি গড়ে উঠলো কিভাবে? মেহেদি দেখো এই জায়গাটা, কি? এই যে দেখো এখানে মাটি কাটা উঁচু। কোন মাটি? এই যে দেখো, এই যে এখানটা মনে হচ্ছে না যে কেউ হ্যাঁ, এখানে কেটে বনের রাখছে? শেষ, বন শেষ হয়ে গেছে এখানে। এখানে বন শেষ, হ্যাঁ এই কাটা কেন এইভাবে? হ্যাঁ, এটা তো আমরা আছি এখন ভাওয়ালের গড়ে। মানে বন তো প্রাকৃতিক ভাবেই হয়েছে, তাই না? প্রাকৃতিক ভাবে ভাওয়ালের গড়। এই যে দেখো না, ভাওয়ালের গড়ের মধ্যে যেটা দুপাশে বন, আবার এই যে মাঝখান দিয়ে মনে হচ্ছে একটা নদী বয়ে গেছে, মানে এই জমিটা হচ্ছে কি দেখছো, তুমি যেখানে দাঁড়ায় আছো, এটা নিচু জমি, আর এটা হচ্ছে উঁচু জমি। এটা প্রাকৃতিক ভাবেই, যেটা যে যুগ যুগ ধরে যখন এই যে ভাওয়ালের গড় তৈরি হলো, তোমার প্রাকৃতিক ভাবে এখানে জমিগুলো এভাবে তৈরি হয়ে গেছে। এই যে নিচু যে জমিটা দেখছো না, এই যে এটাকে বলে নিচু, বাইদ। নিচু জমিকে বলে বাইদ। বাইদ মানে হচ্ছে তোমার এই জমিগুলো হচ্ছে প্রচন্ড উর্বর, এখানে নর্মালি চাষাবাদ করা হয়। একসময় হয়তো বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করেছে, ব্যক্তি মালিকের দিন হয়ে গেছে। আর এই জায়গাটা কোনো চাষাবাদ নেই, এখানে গরু চড়ছে, বিকজ এই জায়গাটা হচ্ছে সাফারি পার্কের একদম শেষ অংশ, এটা যে সরকারি অ্যাকোয়ার করা, যার জন্য এখানে মানে চাষাবাদ হচ্ছে না। কিন্তু এখানে একটা ঘটনা আছে, দেখো কি ঘটনা? বাইদ আর এই যে উঁচু জমি দেখছো, কিংবা এই যে শালবন, এই শালবন গুলোকে এগুলো বলে চালা। মানে উঁচু জমিকে বলে চালা। এই যে ঘরে চাল দেয়, চাল তো উঁচুতে, হ্যাঁ, মানে চালা নিচু বলে, জমির হ্যাঁ। নাম হচ্ছে বাইদ, হ্যাঁ, আর উঁচুটার নাম হচ্ছে চালা। হ্যাঁ, এর পেছনে কিন্তু একটা বিশাল রহস্য আছে। এই যে বাইদ আর চালা, কি রহস্য বলো তো? বাইদ আর চালা এসে বলছি, বাইদ আর চালার ঘটনাটা বলছি, সেটা হচ্ছে তোমার এখানে যেখানে বাইদটা শেষ হলো, তারপর হচ্ছে চালা। কি হলো, মানুষ আগে কৃষক যারা ছিল, কিংবা এলাকায় বনের ভিতরে যারা বসবাস করে, তারা কি করেছে, এই জমিগুলো ছিল বনের জমিগুলো, হয়তো সরকারের কাছ থেকে লিজ নিয়ে হোক, যেভাবেই হোক, তারা এখানে চাষাবাদ করতো। এবং এই বাইদ গুলোতে তোমার প্রচুর ফসল তৈরি হয়, একটা বলা যায় শস্য ভাণ্ডার এই বাইদগুলো। আর এই সম্পদও তো দেশের জন্য বিশাল একটা সম্পদ, শালবনগুলো, এই চালাতে যেগুলো আছে। ওই যে মানুষের একটা স্বভাব, মানুষকে লোভে পেয়ে বসে, মানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চল, এবং বাইদকে মানুষ মিশ্রভাবে কাজে লাগে না, ভূমি দখল, বন দখল করার এবং বন উজাড়ের একটা চর্চা আছে। সেটা সারা পৃথিবীতে, বাংলাদেশেও আছে, যেখানে যে অঞ্চলে বন আছে, ভাওয়ালের গড়ে এটা বেশি হয়েছে। তোমাকে একটা কথা বলি, গত 50 বছরে এই ভাওয়ালের গড়ের 48 থেকে 49% বনভূমি উজাড় হয়ে গেছে। উজাড় মানে এই যে প্রকৃতি এবং জমি দখলের একটা মিশ্র প্রক্রিয়ায় বনগুলো উজাড় হয়ে গেছে। ধরো কি করলো, মানে এই যে চাল যে জমি, হ্যাঁ। এই জমিটা এরকম হয়ে গেছে না,
বাইর তো নিচে ন্যাচারালি প্রকৃতিগত ভাবে, আর চাল হচ্ছে উঁচু, এটা মানে এই যে প্রকৃতিগতভাবে। কাটতে কাটতে এটাকে নিচু করে ফেলছে। কাটা আসলো পরে, আচ্ছা, প্রাকৃতিকগত ভাবেই এটা হচ্ছে তোমার ছিল। হয়তো এই যে এখন যেরকম কাটা দেখছি, এই চালাগুলো এরকম ছিল না, হয়তো এরকম স্লো হয়ে নেমে গেছিল। এখন কি হলো, মানুষ তার এই জমি কি সে বাড়ানোর জন্য কি করলো, এই চালার মাটি কাটা শুরু করলো। এবং মানে ওই যে গ্রামে আমরা যেরকম দেখি যে ওই যে ফসলি জমির মধ্যে আল কাটে জমি আলতো শত- বাড়ানোর জন্য, হ্যাঁ, ওইরকম। মানুষ 1 ইঞ্চি জমিও ছাড়তে চায় না। এটা মানুষের জন্য কি একটা অবস্থা বলবো, মানে কি এই যে দেখো, মানসিকতা। পুরোটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা ধরো, প্রাকৃতিক ভাবে এই হয়েছে। চালা হয়তো এখানে ছিল না, এই চালা হয়তো এখানে ছিল, চালা এখান থেকে শুরু, কিন্তু মানুষ কি করলো, তোমার এই চালা না কাটতে শুরু করলো, কেটে কেটে জমি বাড়ানো, জমি বাড়ালো। আচ্ছা। এই যে এখন বোঝাই যাচ্ছে এগুলো কোদাল দিয়ে কাটা, মানুষের হাতে কাটা, এগুলো হ্যাঁ, এই যে প্রকৃতিগতভাবে দেখো। তৈরি হয়নি। এই চালাগুলো দখল করে প্রথমে যেটা হয়, চোরাই পথে গাছ কাটা হয়, বন উজাড় করা হয়, কখনো কখনো বনে আগুন জ্বালাই দেওয়া হয়, গাছ মরে ফেলা হয়। তারপরে কি করে, ওই জমিটা দখল নেয়। ওই জমিটা হচ্ছে কৃষি জমিতে রূপান্তর করে। শুধু তাই না, বনের মধ্যে বসতি আসলো কিভাবে? এই বনে তো একসময় বাঘ ছিল, হিংস্র জানোয়ার ছিল, এখানে বসতি গড়ে উঠলো কিভাবে? মানুষ কি করেছে, কোনো একটা বনের ভেতরে একটা জায়গা কিছু পুড়িয়ে কিংবা একটু পরিষ্কার করে সেখানে ঘর করেছে, ঘর করে 2-একটা শাকসবজির গাছ লাগালো, মানে বনভূমিকে তারা কৃষি জমিতে রূপান্তর করলো। তারপরে হয়তো একটা সময় গিয়ে কি করলো, ওটা বন্দোবস্ত নিল কিংবা দখল করে যেভাবে কাগজপত্র তৈরি করে ফেললো, এবং সেই বন দখল এখনো চলছে। আমরা মাঝে মাঝে দেখি না নিউজ, যে চুরি করে কাঠ কেটে নিয়ে যাচ্ছে, কিংবা এখানে বন অধিদপ্তরের বিভিন্ন অসৎ কর্মচারীদের একটা যোগ সাজস থাকে। তা আমরা আমাদের ভাবতে হবে, আমরা কি জমি চাই? আমরা কি বৃক্ষ চাই, নাকি শুধু ফসলের জমি চাই, নাকি শুধু নগর চাই? বলো কি হলে ভালো হয়? তুমি বলো কি হলে ভালো হয়? আসলে প্রকৃতিগতভাবে যেটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে আমাদের জন্য উপযুক্ত। প্রকৃতিকে তার মতো করে থাকতে দিয়ে আমাদের উৎপাদন ব্যবস্থা আমাদের মতো করে তৈরি করতে হবে। এর মানে উৎপাদন এবং টিকে থাকা মানে এই নয় যে প্রকৃতিকে আমরা ধ্বংস করে করব, বা প্রকৃতিকে টেক্কা দিয়ে কিছু করা যাবে না। কিছু করা যাবে না। এই বৃক্ষ বেঁচে থাকুক তার আপন নিয়মে, প্রকৃতির নিয়মে। তাহলে তো আমরা বেঁচে থাকবো। বৃক্ষ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, এবং আমরা বৃক্ষ নিধন করে বাঁচবো না, আমাদের বাঁচতে হবে বৃক্ষের সঙ্গে সহাবস্থান করে। মেহেদি, আমি আজকে তোমার কথা শুনে মুগ্ধ হলাম। কেন? এই যে তুমি এত সুন্দর করে বন নিয়ে বললা, গাছের কথা, বনের কথা, মানে আমরা তো শুধু দখলের কথা শুনি, চর দখল, হ্যাঁ, এই বন দখল, মানে আসলে গাছের কথা তো কেউ বলে না। দেখো কি সুন্দর পাখির ডাক, বনের মধ্যে পাখি ডাকছে। এখন তো বাঘ নাই, এই বনে কিছু শেয়াল আছে। বন মানে বনে আসলে কেউ খালি হাতে যায় না, বা না। বন কাউকে ফেরায় না। জায়গাটা নিয়ে যান। গর্ত করছে হলো, শিয়াল করে নাই তো? না না, নিচে আলু আছে, এই হলো আলু গাছ, আলু? যেটা দেখতে পাইতেছে আর কি। এই হলো মানে এইটা আলু গাছ, হ্যাঁ, এটা হলো আলু গাছ, মানে গাছ আলু, যেটা গাছে হয়। গাছ আলু। আর এই হলো সেই আলুটা, দেখি পাই মানে- কিনা। আচ্ছা, মানে কেউ বোধহয় পাইলাম। নিয়ে গেছে না কেউ হয়তো আলু নেওয়ার জন্য, গর্তটা নেওয়ার জন্য করছে। গর্ত করছে, আচ্ছা, একটু আলু রয়েও গেছে না? একটু রয়ে গেছে। আমি আচ্ছা। ওই যে ও, তোলেন তো বাবা, কি সুন্দর, হুম, একদম কাঠালি রং। উফ, এটা নিতে পারলে তো ভালো হইতো। দেখি, এই যে ও দেখি এটা, আমরা বনে এসে কি সুন্দর আলু ও। পেয়ে গেলাম, দারুণ তো। এই যে এই হলো সেই মাটির নিচের আলু, আহা, গাছ আলু। মানে বন, মানে বনে আসলে কেউ খালি হাতে যায় না, বা না। বন কাউকে ফেরায় না। জায়গাটা নিয়ে যান, কত বাসায় কিছু নিয়ে পাইলাম। সিদ্ধ করে খাইবেন। আচ্ছা, এটা কেমনে খাবো? আমরা যেভাবে খাই, কিভাবে আমরা খান? যেভাবে শুনছি, সিদ্ধ করে। সিদ্ধ করে? হ্যাঁ, সিদ্ধ করে ভর্তা করা যাবে? ভর্তা খাওয়া যায়। আচ্ছা, এই যে গাছটা দেখা যাচ্ছে, এই যে হচ্ছে গাছ, দেখেন কি সুন্দর কালার, একদম কাঠালি রং। মিজান ভাই বলছে এটাকে বন আলু। আমি এই রঙের আলু, হ্যাঁ, এই কাঠালি এই কালারের আলু এর আগে দেখিনি। আমি আলু সাধারণত সাদা সবুজ এরকম দেখছি, তবে আমি এটা আর একটু দেখে নিব এটা কিভাবে খায়, বা এটার বিস্তারিত এটার সম্পর্কে জানবো। আর আপনারা যদি এই আলু সম্পর্কে জেনে থাকেন বা কি নামে জানেন, কমেন্ট করে জানাবেন। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মোশাররফ ভাই, জি। এখন কোন গান শোনাবেন আমাদের? মাটির ভিতরে তো ঘর হয়ে মাটিতে বসে আছি। হ্যাঁ, মাটির উপরে বসে আছি, আমরাও তো মাটির না, মাটির একটা মাটির গান- সঙ্গে মিশে যাব। মাটির একটা হ্যাঁ, গান- মাটির গানই শুনি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বান্ধ জ্বালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর? পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে পড়ে থাকবে পাখি যাবে চলে। পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে পড়ে থাকবে পাখি যাবে চলে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? রূপের যৌবনে সাজিয়াছ সাজ, শোনা যারা কত কিছু রাজকী পোশাক। রূপের যৌবনে সাজিয়াছ সাজ, শোনা যারা কত কিছু রাজকী পোশাক। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? লোকাল বেকারিতে মানে গামছা টামছা পিন্ধে কাজ করতো, এখন অ্যাপ্রন পিন্ধে কাজ করি, জুতা পিন্ধে কাজ করি, তারপর পয় পরিষ্কার রাখতেছি, হাতের কাজ খুব কম। গ্রামেও লাইভ বেকারি চলে এসছে, সোলাই মার্কেট, ভাকুরতা, সাভার। এখানে সবাই দেখতে পাবে, এখানে ওভেনে কুক হচ্ছে, এক পাশে ময়দা পেশা হচ্ছে, এই যে ব্রেড, এই হচ্ছে ছোট ছোট বন তৈরি করা হয়েছে কিছুক্ষণ আগেই, আর ওখানে ডিম দেওয়া হচ্ছে। এই ভিতরে কি দিয়েছেন ওভেনে? বিস্কিট। এই বিস্কিট গুলো না কেমন চলে এখানে গ্রামে লাইভ বেকারি? মোটামুটি চলে ভালো। কি কি করেন আপনারা? বিস্কিট, রুটি, কেক সব বানাই। ওই করেন না স্যান্ডউইচ, স্যান্ডউইচ, বার্গার সবই করেন না? বিক্রি কি আগের থেকে বাড়ছে না কমছে, কি মনে হয়? মোটামুটি বাড়ছে, আগে বাড়ছে কেন? কোয়ালিটি ভালো দেয় তাই। হ্যাঁ, উনি বলছেন কোয়ালিটি ভালো দেন, আগে থেকে বিক্রি বেড়েছে। আর মানুষকে দেখে আসতে পাই কোনো? হ্যাঁ, বিস্কিট বের করা হলো মাত্র লাইভ বেকারি থেকে, গরম গরম বিস্কিট। এখন মানুষ একদম টাটকা, অনেক টাটকার গরমটা কিনতে পারে না। হ্যাঁ, কি বিস্কিট এটা? এটা হচ্ছে বাদামি বিস্কিট। বাদাম বিস্কিট দেয়া হচ্ছে, কয়েকটা বের করা হলো। কতক্ষণ লাগবে এটা? এটা 12-15 মিনিট লাগবে। মানে 15 মিনিটে হচ্ছে কুকড হয়ে যাবে। আর আগে কয় মিনিট লাগতো এরকম বাদাম বিস্কিট? চুলায় কতক্ষণ লাগতো? কিংবা আপনার চুলায় আধা ঘন্টার মতো রাখতো। আধা ঘন্টা, মানে 50% সময় সেভ হয়ে গেছে। কেউ এসে যদি বলে যে আমি এটা চাই, আমাকে বানাই দেন, তাৎক্ষণিক দিতে পারেন? আর সময় দিতে হয়, বানাই দিয়ে। মানে চাহিদা অনুযায়ী সময় একটু সেভাবে দিতে হয় না? হ্যাঁ, মিনিমাম কত পিসের এরকম বানাই দেন? বিস্কিট আপনার অনেক আইটেম আছে তো, পেটিস মেটিস হলে 20 পিস পেটিস বানাই দিতে পারি। 20 পিস। আর বিস্কিট কত কেজি হলে বানাই দেন? বিস্কিট আপনার 6 কেজি। 6 কেজি। মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে 6 কেজি বিস্কিট হলে তারা আধা ঘন্টায় বানায়, ডেলিভারি দিয়ে দিতে পারে আধা ঘন্টার মধ্যে। মানে আমি বলছি যে কুকড হতে 15 মিনিট লাগবে, আর সবকিছু মিলে 15 মিনিটে হবে।
মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে আর কি সব পৌনে ready। 1 ঘন্টার মতো লাগবে একদম কারো চাহিদা অনুযায়ী হ্যাঁ। খেতে চাইলে। দেখে খুবই ভালো লাগলো। এটা কি হাইজেনিক হচ্ছে আগের থেকে? হাইজেনিক মেনটেন করতেছি মোটামুটি। এরকম যেরকম আমরা লোকাল বেকারিতে মানে গামছা টামছা পিন্ধে কাজ করতো, হ্যাঁ। এখন অ্যাপ্রন পিন্ধে কাজ করি, জুতা পিন্ধে কাজ করি, তারপর পয় পরিষ্কার রাখতেছি। হাতের কাজ খুব কম। আগে ক্রিম লাগাইতো হাত দিয়ে, এখন আমরা এই লাইট ব্যবহার করতেছি। ও, আর এই যে এখানে একটু দেখা যাচ্ছে, আপনি দেখেছেন কিনা, এই ব্রেডের উপরে একটু মাছি পড়েছে, এটা একটু পরিষ্কার করতে হবে, কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, ঢেকে রাখতে হবে কিছু দিয়ে, যাতে মাছিটা না পড়তে পারে। কেক সমস্ত কিছু এখানে করা। এই যা কিছু দেখছি সেলফি, এগুলো কি সব এখানেই করে না? এই যে দেখা যাচ্ছে এখানে, দেখেন গ্রামের মানুষের খাদ্যাভ্যাসের বদলে গেছে। চকলেট ডোনাট 50 টাকা, দুটা করে 2 কোয়ালিটি। তারপরে হচ্ছে চিকেন স্পাইসি রোল 40 টাকা, মিনি পিৎজা 50 টাকা, চিকেন পিৎজা 120 টাকা, বার্গার আছে, চিকেন স্যান্ডউইচ 40 টাকা, চিকেন বার্গার 80 টাকা। মাছিগুলো বাইরের, ভেতরে না, ভেতরে না বাইরের। এই মাছিগুলো হচ্ছে ভেতরের, মানে এই ডোনাটের মধ্যে মাছি। মডার্ন লাইফ বেকারি অ্যান্ড ফুড, যে গ্রামে চলে এসছে, কিন্তু আর একটু হাইজেনিক হতে হবে। কোনো গাছে তার কাটা দিয়ে কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না। যে গাছ কাটা যাবে না, সরকারি এলাকায় কিংবা বনের যে গাছগুলো আছে সেই গাছ কাটা যাবে না, কাটলে 1 লক্ষ টাকা জরিমানা। আর গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন টানাইলে কত? 20,000 টাকা জরিমানা। 20,000 টাকা। বললাম যে সুই দেখো, প্রত্যেকটা গাছের মধ্যে তার কাটা দিয়ে একটা বিজ্ঞাপন, আমরা নামটা এখন নাই বলি, বিজ্ঞাপন প্রত্যেকটা গাছে। এবং শুধু তাই না, সেই বিজ্ঞাপন আমরা দেখেছিলাম তারপরে যেখানে গিয়েছি, ফরিদপুর গিয়েছি, মানিকগঞ্জ গিয়েছি, একদম রাস্তার দুই ধারে যে সারি সারি হ্যাঁ, গাছ, সব হ্যাঁ। গাছে, একটা গাছও বাকি ছিল না। না, পরে দেখলে জানলাম যে ওই বিজ্ঞাপনগুলো যে কোম্পানি, সেই কোম্পানি দেয়নি, কোম্পানি যাদেরকে কাজ করতে দিয়েছে, যে ভেন্ডরকে, তাদের প্রচার প্রচারণার জন্য ওই ভেন্ডর এই কাজটা করেছে। যেটা করেছিলাম, কোন একটা কানেকশনে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলাম এবং তার টনক নড়ে, এবং সে সারা দেন, টনক নড়াটা মাননীয় উপদেষ্টা সারা দেন আমাদেরকে, সারা দিয়ে উনি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নেন। এবং ওই ভিডিওটা যাওয়ার পরে এত মানে প্রশংসা এবং বিরূপ প্রতিক্রিয়া পেয়েছিলাম আমরা। প্রথম দিকে সুহি ওইটার অ্যান্সার গুলো দিতে গিয়ে না অসুস্থ হয়ে গেল, এটা আপনাদের বলা দরকার। তখন ওকে বললাম যে আচ্ছা, যেটার অ্যান্সার দিয়ে দরকার আমি দিব, তুমি স্টপ থাকো। কমেন্ট গুলো হ্যাঁ। এত বাজে ছিল না, কিছু ভালো ছিল। হ্যাঁ। হ্যাঁ, তা এটা হয়েছিল, ব্যাপারটা হয়েছিল সরকারের পক্ষ প্রতিপক্ষের একটা বিষয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। যাক, আমরাও ভাগ্যবান, সেই বিজ্ঞাপন, সেই ভিডিওগুলো, একটা ভিডিও তো 50 লাখের উপরে মানুষ দেখেছিল। এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এরপরে সরকারি তরফ থেকেই বোধহয় উদ্যোগ নেওয়া হয়, সব গাছ থেকে সে বিজ্ঞাপনগুলো নামানো হয়। এবং তারপরে আমরা বলেছিলাম এই কোচিং সেন্টার, ওই কোচিং সেন্টার, ফরিদপুরে গিয়ে একটা বিশাল আমরা প্রায় কড়ই গাছ। করই গাছ পেলাম, যা হবে হয়তো 30 হাত মোটা একটা গাছ। আমাদের টাইমলাইনে ভিডিওটা আছে। ওই গাছের মধ্যে ডাক্তারের বিজ্ঞাপন বলি, টিচারদের বিজ্ঞাপন, টিচারের বিজ্ঞাপন, কি বিজ্ঞাপন ছিল না। আমি খুব মানে, আমি বোধহয়, তুমি একটু রেগেও গেছিলা। আমি বোধহয় একটু হিপনোটাইজড হয়েছিলাম, হ্যাঁ, আমার হ্যাঁ। সহ্য হচ্ছিল না। আমি যতটুকু পারি সেই বিজ্ঞাপনগুলো নামিয়েছিলাম। যাই হোক, এরপরে বিজ্ঞাপনগুলো মানে ওই অন্তত সেই বিশেষ কোম্পানির বিজ্ঞাপনটা সারানো হয়, ওটা নিয়ে একটা ভিডিও করি। সেই ভিডিওটাও ভাইরাল হয়েছিল এবং একটা আশ্বাস পেয়েছিলাম। এবার আপনাদের সুখবরটা দেই। আপনার বৃক্ষ ও বন সংরক্ষণ অধ্যাদেশ 2026 আইন পাশ হয়েছে, একটা অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশে যেটা বলা হয়েছে, কোনো গাছে তার কাটা দিয়ে কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না।
যে গাছ কাটা যাবে না সরকারি এলাকায় কিংবা বনের যে গাছগুলো আছে সেই গাছ কাটা যাবে না, কাটলে 1 লক্ষ টাকা জরিমানা, আর গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন টানাইলে কত? 20,000 টাকা জরিমানা। 20,000 টাকা। তাহলে যারা গাছে বিজ্ঞাপন দেন তাদের জ্ঞাতার্থে বলছি, তাদের সতর্ক করেই বলছি এবং অনুরোধও করছি একই সঙ্গে, আপনারা তার কাটা দিয়ে গাছের গায়ে কেউ বিজ্ঞাপন লাগাবেন না। এবং আইন হয়েছে, হ্যাঁ আইনটা যাতে মানে এটা যাতে হয়, এই আইনগুলো বাস্তবায়ন করার যাতে হয়, সব কিন্তু সরকারের দায়িত্ব না, এটা মনে রাখা উচিত আমাদের সবাইকে। আমাদের সবার দায়িত্ব সে আইনকে বাস্তবায়িত করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তি মালিকানাধীন যে গাছ কিন্তু সংরক্ষিত গাছ, সেই গাছ কাটতে হলেও সরকারের অনুমতি লাগবে, অধ্যাদেশ 2026 যেটা বলা হয়েছে। আর আরেকটা কথা আছে, হ্যাঁ, বিশেষ গাছে তার কাটা দেয়া যাবে। কোন গাছ? বাণিজ্যিক উদ্দেশ্যে, যেটা কি আগর গাছ। আগর গাছে নির্দিষ্ট একটা মাত্রায় তার কাটা দিতে হয় তার থেকে রসদ সংগ্রহ করার জন্য। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা কিংবা আমরা তো গাছে তার কাটা দিবই না, গাছ বরঞ্চ আমরা আমাদের সামনে পাইলে আমরা খুলে ফেলবো, এবং অন্যকে সচেতন করবো। এবং আপনারাও খুলে ফেলবেন আপনাদের বাড়ির সামনে আশেপাশে যদি এরকম গাছে দেখেন লিখে রাখছে বিভিন্ন। হ্যাঁ, এই অধ্যাদেশের কৃতিত্বটা গ্রাম দেখি পেজের অবদান ফ্র্যাকশন মানে 0.0000 ভাগ থাকলেও আছে, এই জন্য আমরা গর্ববোধ করছি। এটাই হচ্ছে সুখবর আজকের। কিছু বলবা তুমি? হ্যাঁ, মানে এই যে আমরা রাতের থেকে ও আমাকে বলতেছিল কাল রাতে যে আচ্ছা সুহি, এই যে এরকম একটা যে আইন হলো, এই আইনটাতে কি তোমার কি মনে হয় না যে আমাদের একটু হলেও আছে, অবদান আছে? মানে অবশ্যই আছে। যে আমাদের এই যে ভিডিওটা, হ্যাঁ, যেটা ও এতক্ষণ বলছিল, যে আমরা তো মনে করি যে এই ভিডিওটা মানে একটু হলেও মানে এই সমাজকে একটু হলেও ধাক্কা দিচ্ছে, একটু হলেও ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, এবং আমাদের দর্শকরা কিন্তু অনেক, কেউ কেউ এটার বিপক্ষে বলছে, সেটা এক কথা, কিন্তু অনেকে কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করছে যে এরকম একটা ভিডিও বানানোর জন্য। প্রচুর আমরা অনেক ধন্যবাদ পাইছি। কিছু কিছু বাজে মন্তব্য ছিল যেটা দেখে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, পরে ঠিক হয়ে গেছি যে ভালো মন্দ মিলাই তো মানুষ থাকবে। একটা পুকুরে তো আর সবই মাছ থাকে না, 2-1টা সাপও থাকে। এটাই হচ্ছে, জানেন, এটাই হচ্ছে আমাদের কাজ করা প্রেরণা, এটাই শক্তি।